নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শুরু করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই অনবদ্য উপন্যাস মৃত্যু ক্ষুধা। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প মৃত্যু ক্ষুধা। প্রথম অধ্যায়। পুতুল খেলার কৃষ্ণনগর যেন কোনো খেয়ালি শিশুর খেলা শেষের ভাঙা খেলাঘর। খোকার চলে যাওয়া পথের পানে জননীর মতো চেয়ে আছে খোকার খেলার পুতুল সামনে নিয়ে। এরই একটেরে চাঁদ সড়ক, একটা গোপন ব্যথার মতো করে গাছপালার আড়ালে টেনে রাখা। তথাকথিত নিম্ন শ্রেণীর মুসলমান আর ওমান কাতলি সম্প্রদায়ের দেশি কনভার্ট খ্রিস্টানে মিলে গা ঘেঁষাঘেঁষি করে এই পাড়ায় থাকে। এরা যে খুব সৎভাবে বাস করে এমন নয়, তবে হিন্দুও দু চার ঘর আছে, ঠিক চানাচুর ভাজায় ঝাল ছিটের মতো। তবে তাদেরও আভিজাত্য গৌরব ওখানকার মুসলমান খ্রিস্টান কারুরই চাইতে কম নয়। একই প্রভুর পোষা বিড়াল আর কুকুর যেমন দায়ে পড়ে এ ওকে সহ্য করে, এরাও যেন তেমনি। পরস্পর পরস্পরের বিরুদ্ধে গোমরায় যথেষ্ট, অথচ বেশ মোটা রকমের ঝগড়া করবার উৎসাহ বা অবসর বেচারীদের জীবনে নেই। জাতি ধর্ম নির্বিশেষে এদের পুরুষরা জনমজুর খাটে, অর্থাৎ রাজমিস্ত্রি, খানসামা, বাবুর্চিগিরি বা ওই রকমের কোনো একটা কিছু করে। আর মেয়েরা বাড়িতে ধান ভানে, ঘর গেরস্থালির কাজকর্ম করে, রাঁধে, কাঁদে এবং নানা দুঃখ ধান্দা করে পুরুষদের দুঃখ লাঘব করবার চেষ্টা করে। বিধাতা যেন দয়া করেই এদের জীবনে দুঃখকে বড় করে দেখবার অবকাশ দেননি, আর দিলেও মস্ত বড় একটা অঘটন ঘটত। এরা যেন ঠিক মৃত্যুর মাল গুদাম, অর্ডারের সঙ্গে সঙ্গেই সাপ্লাই, আমদানি হতে যতক্ষণ আবার রপ্তানি হতেও ততক্ষণ। মাথার ওপরে টেরির মতো এদের মাঝে দু চারজন ভদ্র নৌকো আছেন, কিন্তু এতে তাদের সৌষ্ঠব বাড়লেও গৌরব বাড়েনি, আর ওইটাই যেন ওদের দুঃখকে বেশি উপহাস করে। বিধাতার দেওয়া ছেলে মেয়ে এরাই বিধাতার হাতেই সঁপে দিয়ে নিশ্চিন্ত মনে পান্তা ভাত খেয়ে মজুরিতে যায়। সন্ধ্যায় ফিরে এসে বড় ছেলেটাকে বেশ করে দুঘা ঠ্যাঙায়, মেজটাকে সম্বন্ধের বাজবিচার না রেখে গালি দেয়, সেজটাকে দেয় লজনচুষ, আর ছোটটাকে খায় চুমো। তারপর আবার ভাত খেয়ে নাক ডাকিয়ে ঘুমায়। ছোট ছোট ছেলে মেয়ে রোদে পোড়া, ধুলি মলিন, ক্ষুধার্ত, গায়ে জামা নেই, অকারণে ঘুরে বেড়ায়, কাঠ কুড়োয়, আবার সুতো কাটা ঘড়ির পেছনে ছোটে এবং সেই সঙ্গে খাঁটি বাংলা ভাষার চর্চা করে। এরাই থাকে চাঁদ সড়কের চাঁদ বাজার আলো করে। এই চাঁদ সড়কেই একটা কলতলায় জল নেওয়া নিয়ে সেদিন মেয়েদের মধ্যে একটা ধুমখাত্তর ঝগড়া বেঁধে গেল। কে একজন খ্রিস্টান মেয়ে জল নিতে গিয়ে কোন এক মুসলমান মেয়ের কলসি ছুঁয়ে দিয়েছে। এদের দুই জাতি হয়তো একদিন এক জাতি ছিল, এখন কেউ হয়েছে মুসলমান আর কেউ খ্রিস্টান। আর এককালে এক জাতি ছিল বলেই এরা আজ ওকে ঘৃণা করে। এই দুই জাতের দুই মেয়ে কম বয়সী এবং তাদের বন্ধুত্বও পাকা রকমের, কাজেই ঝগড়া ওই মেয়ে দুটো করেনি, করেছে তারা যারা এই অনাচ্ছিষ্টি দেখেছে। গজালের মায়ের
পাড়াতে কুঁদুরি বলে বেশ নাম ডাক আছে। সেই অপোজিশন লিড করছে মুসলমান তরফ থেকে। আর অপর পক্ষে হিড়িম্বাও হটবার পাত্রী নয়। তার ভাষা গজালের মায়ের মতো ক্ষুরোধার না হলেও তার শরীর এবং স্বর এ দুটোর তুলনা মেলে না। একেবারে সেকালের ভীমকান্তা হিড়িম্বা দেবীর মতোই। গজালের মা গজালের মতোই সরু, হাড্ডি চামড়া সার, কিন্তু তার কথাগুলো বুকে বেঁধে গজালের মতোই নির্মম হয়ে। গজাল উঠিয়ে ফেললেও দেয়ালে যেমন তার দাগ অক্ষুণ্ণ হয়ে যায়, তাই ঝগড়া থেমে গেলেও গজালের মায়ের কটূক্তির জ্বালা তেমনই কিছুতেই আর মিটতে চায় না। ঝগড়া তখন অনেকটা অগ্রসর হয়েছে এবং গজালের মা বেশ চিবিয়ে চিবিয়ে বলছে, হারামখোর খেরেস্তান কোথাকার, হারাম খেয়ে খেয়ে তোদের গায়ে বন শুয়োরের মতো চর্বি হয়েছে নালা। গজালের মাকে বলবার অবসর না দিয়ে হিড়িম্বা তার পেতলের কলসিটা খং করে বাঁধানো কলতলায় সজলে ঠুকে অঙ্গ দুলিয়ে থ্যাবড়ানো গোবরের মতো মুখ বিকৃত করে হুঙ্কার দিয়ে উঠল, তা বলবি বই কি সুটকি, ছেলের তোর খেরেস্তানের বাড়ির হারাম রাঁধা পয়সা খেয়ে চেকনাই বেড়েছে কিনা। গজালের মা রাগের চোটে তার ভরা কলসির সমস্ত জলটা মাটিতে ঢেলে ফেলে আরো খানিকটা এগিয়ে গিয়ে খিঁচিয়ে উঠল, ওলো এক ধুমসি, ওলো ভাগলপুরি গাই, ওলো আমার ছেলে খেরেস্তানের ভাত রাঁধে নাইল, আমার ছেলে জজ সাহেবের খানসামা ছিল, হ্যাঁ জজ সাহেবের লো ইংরেজের। পোটের মাও খেরেস্তান, তাই তার আর সইল না। সে তার ম্যালেরিয়া জীর্ণ কণ্ঠটাকে যথাসম্ভব তীক্ষ্ণ করে বলে উঠল, সৈরন সইতে নারী, শিকে ইয়ে দিয়ে ঝুলে মরি। বলি ও গজালের মা, ওই জজ সাহেবও আমাদেরই জাত গো, আমরা আজার জাত জানিস। দু তিনটে খ্রিস্টান মেয়ে পোটের মার এই মক্ষম যুক্তিপূর্ণ জবাব শুনে খুশি হয়ে বলে উঠল, আচ্ছা বলেছিস মাসি। এখন খাতুনের মা কাঁখে কলসি পেটে পিলে আর কাঁধে ছেলে নিয়ে এতক্ষণ সোনার দলে দাঁড়িয়েছিল এবং মাঝে মাঝে মূল গায়েনের দোয়ারকি করার মতো গজালের মায়ের সুরে সুর মিলিয়ে দু একটা টিপ্পনি কাটছিল, কিন্তু এইবার আর তার সইল না। ছেলে পিলে আর কলসি সমেত সে একেবারে মূল গায়েনের গা ঘেঁষে দাঁড়িয়ে গেল এবং খ্রিস্টানদের বউদের লক্ষ্য করে যে ভাষা প্রয়োগ করল তা লেখা তো যায়ই না, শোনাও যায় না। এইবার হিড়িম্বা ফস করে তার চুল খুলে দিয়ে একেবারে এলোকেশি বামা হয়ে দাঁড়ালো এবং কোমরে আঁচল জড়াতে জড়াতে খাতুনের মায়ের মুখের সামনে হাত দুটো বার কয়েক বিচিত্র ভঙ্গিতে ঘুরিয়ে দিয়ে বলে উঠল, তুই আবার কেলা উচড়ো খাকি, তবু যদি ভাতারের ধুমসুনি না খেতিস দুবেলা। তারপর তার অপভাষাটার উত্তর তার চেয়েও অপভাষায় দিয়েও সে গজালের মায়ের পানে চেয়ে বলল, হ্যালা ভাত আর পুত খাগি, তিন বেটা খাগি, তা তোর ছেলে না হয় জজ সাহেবের বাবুর চিগিরি করতো, তা সে ছেলেকেও তো দিয়েছিস কবরে। আর তুই নিজে যেদিন ওই আমপেশাদ বাবুর হাঁড়ি ঠেলে রনুন কেড়ে এলি, তা বলি ওই আমপেশাদ বাবু তোদের মৌলভী সাহেব না কিলা? তুই হাত শোঁক, এখনো খেরেস্তানির গন্ধ পাবি। হ্যাঁ। এর চরম উত্তর দিল গজালের মা। বেশ একটু ছুরির মতো ধারালো হাসি হেসে বলল, বলি ওলো হুতুমো চাকি, ওই আমপেশাদ বাবু তো আমার তলে পেটে চালের পোঁটলা পেয়ে মাথায় চটি ঝাড়েনি, ছেলের ব্যায়ারাম হয়ে এলো, তাই ওর বাড়ি চাকরি করতে গিয়েলাম, তাই বলে এক গ্লাস পানি খেয়েছি ও বাড়িতে,
কই বলুক দেখি, কোন কুড়ি রানী বলবে? শেষের কথাগুলো হিড়িম্বার কানে যায়নি। সে ছিটেন পাড়ার পাদ্রী সাহেব মিস্টার রামপ্রসাদ হাতির বাড়ি চাকরি করতে গিয়ে সত্যি একবার চাল চুরির জন্য মার খেয়েছিল, কিন্তু সেই কেলেঙ্কারির কথাটা এতগুলো মেয়ের মধ্যে ঘোষণা করে দেওয়াতে সে এইবার যা কাণ্ড করতে লাগলো তা অবর্ণনীয়। চুল ছিঁড়ে, আঙুল মোটকে চেঁচিয়ে কেঁদে, নেচে কুঁদে সে যেন একটা বিরাট ভূমিকম্পের সৃষ্টি করে ফেললে। সঙ্গে সঙ্গে মুখ দিয়ে গালির বিগলিত ধারা, অনর্গল গৈরিক শ্রাপ। যত গালি তার জানা ছিল, ভব্য অভব্য, শ্লীল অশ্লীল, সবগুলো একবার দুবার বারবার আবৃত্তি করেও যেন তার খেদ মেটে না। লুইস গানার যেন মিনিটে 700 করে গুলি ছুঁড়ছে। ছেলে মেয়েদের ভিড় জমে গেল। হে রাগ তো নয়, ঝগড়া নয়, যেন মোরগ লড়াই। ওরই মধ্যে একটা গয়লাদের ছেলে হঠাৎ চেঁচিয়ে উঠল, ওরে পচা রে, ওই শালা পচা, আরে ছুটে আয় রে, ছুটে আয়, এই দেখ তোর দিদিমা মা কালী হয়ে গিয়েছে রে। এই কুটুমতাল ঝগড়ার মধ্যেও কয়েকটি বউঝি হেসে ফেলল। মুসলমান তরফের একটি বউ আর থাকতে না পেরে ঘোমটার ভিতর থেকে বলে উঠল, হাতে একখান খাঁড়া দিলেই হয়। তার চেয়েও সুরসিকা একটি আধবয়সী মেয়ে পেছন থেকে বলে উঠল, কাপড়টাও খুলে পড়তে আর বাকি নেই লো। মুসলমান ছেলে মেয়েরা যত না হাসে তত চেঁচায়। খ্রিস্টান ছেলেরা ধুলো ছোঁড়ে। বেঁধে যায় একটা কুরুক্ষেত্র। কিন্তু দুঃখের ইন্দ্রপ্রস্থ নিয়ে এ কুরুক্ষেত্র ওখানকার নিত্য ঘটনা একেবারে মাছ ভাত। ঝগড়া হতেও যতক্ষণ, আবার ভুলতেও ততক্ষণ। দুঃখ অভাব হয়তো এদের মঙ্গলই করেছে। এত দুঃখ যদি এদের না থাকতো, তাহলে এমন প্রচণ্ড ঝগড়ার পরের দিনই আবার দিদি, বুবু, মাসি, খালা বলে হেসে কথা কইতে ওদের বাধ্য। এরা সব ভোলে না কেবল তাদের অনন্ত দুঃখ, অনন্ত অভাব। আর এই না ভোলা দুঃখের পাথারে এরা যেন চর ভাঙা গাছের শাখা ধরে ভেসে চলেছে। আসলে দুঃখের যন্ত্রণায় মন থাকে এদের তিক্ত হয়ে, ভাষাও বেরোয় তাই কটু হয়েই। কিন্তু পরক্ষণেই যখন দেখে সে একা অসহায় অকুল পাথারে ভাসছে, তখন সে তারই দিকে হাত বাড়িয়ে দেয়, যাকে সে এতক্ষণ ধরে অতি বড় কটূক্তি করেছে। তাদের এই জলের জীবনযাত্রায় কি ডাঙার সুখী মানুষের মতো পরম নিশ্চিন্ত মনে বৎসরের পর বৎসর ধরে এ ওর পানে মুখ ফিরিয়ে বসে থাকবার উপায় আছে? না। এ দুঃখের বোঝা যদি এদের এত বিপুল না হয়ে উঠত, তাহলে এরাও এতদিন ভদ্রলোকের মতো মানুষ জাতির মহাশত্রু হয়ে দাঁড়াতো, বড় বড় যুদ্ধ বাঁধিয়ে দিত। দ্বিতীয় অধ্যায়। গজালের মার ছোট ছেলে প্যাঁকালে টাউনের থিয়েটার দলে নাচে, সখী সাজে, গান করে, আবার রাজমিস্ত্রির কাজও করে। বাবু ঘেঁষা হয়ে সেও একটু বাবু গোছের হয়ে গেছে। সে টেরি কাটে, সিগারেট টানে, পান খায়, চা খায়। পাড়ার মেয়ে মহলে তার মস্ত নাম। সবাই বলে, যেমন গলা তেমনি নাচ, তেমনি শৌখিন, থিয়েটারে লাচে। বাবুদের থিয়েটারে, ওই খেরেস্তান পাড়ার যাত্রার দলে লয় গো। সে যখন ফুটগজ, কন্নিক আর সুতো নিয়ে সিগারেট টানতে টানতে কাজে যায়, আর যেতে যেতে গান ধরে,
তখন পাড়ার বউঝিরা ঘোমটা বেশ একটু তুলে তার দিকে চায়। ভাবি সম্পর্কের কেউ হয়তো একটু হাসেও, আর অবিবাহিতা মেয়ে মায়েরা আল্লাহ মিঙাকে জোড়া মোরগের গোশতের লোভ দেখিয়ে বলে, হেই আল্লাহজি, আমার কুড়নের সাথে ওর জোড়া লিখো। সেদিন ঘরে চা ছিল না, তাই প্যাঁকালে মেদের পাড়ার বাবুদের বৈঠকখানা হতে একটু চায়ের প্রসাদ পেয়ে এসে কাউকে কিছু না বলে কন্যেক নিয়ে কাজে বেরিয়ে পড়বার জোগাড় করছিল। এমন সময় তার মা একটু অনুনয়ের স্বরেই বললে, হ্যাঁ রে, তুই যে কাজে যাচ্ছিস বড়, আর এদিকে যে পাঁচি আমার মরে, দেখ না একটু কাঠুরে পাড়ার দাই মাগিকে। কাল আত্মীর থেকে কষ্ট পাচ্ছে, এখনো তো কিছু হলো না, দেখ বাবা দেখ। প্যাঁকালে তখন কন্যিক ফুটগজ সামনে রেখে থালায় এক থালা জল নিয়ে ঝুঁকে পড়ে তার তেলচিটে চুলে বেশ করে বাগিয়ে টেরি কাটছিল। আয়নার অভাব সে কিছুদিন থেকেই থালার জলেই মিঠিয়ে আসছে। 4 আনা দামের একটি আয়না সে কিনেও ফেলেছিল একবার, কিন্তু একদিন চা খাওয়ার পয়সা না থাকাতে সেটা আবার 2 পয়সায় বিক্রি করে দোকানে চা খেয়ে এসেছে। এখন যা পায় তাতেই চালই জোটে না দুবেলা, তা আয়না কিনবে কি করে? কিছুদিন থেকে সে রোজই তার রোজের পয়সা 4 আনা আলাদা করে রাখে, আর রোজই মনে করে আজ একটা আয়না কিনবেই। কিন্তু যেই বাড়িতে এসে বাজার করতে গিয়ে দেখে 6 আনায় সকলের উপযোগী চালই হয় না, তখন সেই লুকোনো সিকিটাও বের করতে হয় কোঁচড় থেকে। বয়স তার এই 18-19। কাজেই চেয়ে না পাওয়ার দুঃখটা ভুলতে আজও তার একটু বেশি সময় লাগে। কিন্তু তার আয়নার জন্য তার পিতৃহীন ছোট ছোট ভাইপো ভাইজেগুলি ক্ষুধিত থাকবে, এ যখন মনে হয় তখন তার নিজের অভাব আর অভাবী বলে বোধ হয় না। সেদিন ঝগড়ার ঝোঁকে হিড়িম্বা সবচেয়ে ব্যথা দেওয়া গাল তার মাকে যেটা দিয়েছিল, সে ওই 3 ব্যাটা খাগি। সত্যিই তো, পাহাড়ের মতো জোয়ান 3 ভাই তার মায়ের চোখের সামনে ধড়ফড়িয়ে মরে গেল। তার উপর আবার সবারই 2-4টে করে ছেলে মেয়ে আছে, এবং তারা সর্বসাকুল্যে প্রায় 1 ডজন। এই শিশুদের এবং তার বিধবা ভাতৃজায়াদের বোঝা বইবার দায়িত্ব একা তারই, কিন্তু বোঝা তাকে একা বইতে হয় না। তার মা এবং ভাতৃজায়ারা মিলেও বোঝা হালকা করবার জন্য দিবারাত্রির খেটে মরে। হয়তো ওতে বোঝা একটু হালকা হয়, কিন্তু ক্লান্তি কমে না। ওরা যেন মস্ত একটা খাড়া পাহাড়ের গড়ানে খাদ বেয়ে চলেছে। মাথায় এঁটে দেওয়া বিপুল বোঝা একটু থামলেই বোঝা সমেত হুড়মুড় করে পড়বে কোনো এক অন্ধকার গর্তে। আবার গোদের উপর বিস্ফোঁড়া। কিছুদিন থেকে আবার ওর ছোট বোনটাও এসে ওদেরই ঘাড়ে চড়েছে। ভালো বর ঘর দেখেই বিয়ে দিয়েছিল, কিন্তু কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও তো লাভ নেই। ওতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও খোলে না। পাঁচির স্বামী নাকি কোন এক কেওড়ার মেয়েকে মুসলমান করে নেকা করেছে, কিন্তু তার স্বামীর অর্ধেক রাজত্বে পাঁচির মন উঠল না। তাই একদিন তার অনাগত শিশুর শুভ সংবাদ সহ অর্ধেক রাজত্বের সর্বস্ব ত্যাগ করে মায়ের দুঃখের কোলে সে ফিরে এলো। অভাবের দিনে প্রায় অতিথি আসার মতো পীড়াদায়ক বুঝি আর কিছু নেই। শুধু হৃদয় দিয়ে দেবতার পুজো হয়তো করা যায়,
কিন্তু শুধু হাতে অতিথিকে বরণ করা চলে না, শুধু হাতের লজ্জা সারা হৃদয় দিয়েও ঢাকা যায় না। অবশেষে পাঁচি এলো চোখ ভরা জল নিয়ে। দুঃখিনী মা তার চোখের জল মুছাবারও সাহস করলে না। বড় আদরের একটি মাত্র মেয়ে তার, তার সর্বকনিষ্ঠ কোলপোঁছা সন্তান। বুকে সে তুলে নিল তাকে, কিন্তু তাতে শান্তি সে পেল না। বুক তার ফেটে যেতে লাগলো কান্নায় বেদনায়। মা কেঁদে উঠল, ওরে হতভাগিনী মেয়ে আমার, এ কাঁটার বুকে শুধু যে ব্যথাই পাবি মা, এখানে সুখ কোথায়? মেয়ের প্রথম সন্তান পিত্রালয়ই হয়, এটা এই দেশের চিরচরিত প্রথা। অতি বড় দুঃখীও তার মেয়ে প্রথম সন্তান সম্ভাবিতা হইলে নিজে গিয়ে মেয়েকে আনে, স্বাদ আরমান করে, মেয়েকে স্বাদ খাওয়ায়। পাঁচি যখন প্রসব বেদনায় আর্তনাদ করছিল, অথচ অর্থাভাবে ধাত্রীও ডাকতে পারা যাচ্ছিল না কাল রাত্রির থেকে, তখন তার মা মেয়ের যন্ত্রণা উপলব্ধি করছিলেন। কিন্তু যন্ত্রণা বা বেদনার বোধ শক্তি একমাত্র যার আছেন তিনি অন্তর্যামী। নিজে থেকে এসেছে বলেই এবং মেয়ের কপাল পুড়েছে বলেই কি তার আদর যত্ন একটু হবে না? কিন্তু হয় কি সে? নিঃসম্বল জননী কাঁদে ছুটে বেড়ায়, কিন্তু কিছুই করতে পারে না। ছেলের ওপর অভিমান করে কিছু বলেনি এতক্ষণ, কিন্তু আর সে থাকতে পারলে না। ছেলের কাছে এসে কেঁদে পড়ল, ওরে বাবা, পাঁচি যে আর বাঁচে না বাবা, তুই চা। চা খেয়ে এসেও প্যাঁকালের উষ্মা তখনও কাটেনি। সে টেরি কাটতে কাটতে মুখ না তুলেই বলল, ও মরুক, আমি তার কি করব? দায়ের টাকা দিতে পারবি? সত্যিই তো, সে কি করবে? টাকা বা কোথায় পাওয়া যায়? হঠাৎ পুত্র মুখ তুলে ঝাঁঝের সঙ্গে বলে উঠল, রোজ রোজ ঝগড়া করবি নুলোর মার সঙ্গে, নইলে সেই তো এতক্ষণ নিজে থেকে এসেই সব করত। নুলোর মা আর কেউ নয়, আমাদের সেই ভীম প্রখরা দশনা শ্রীমতী হিড়িম্বা। সে শুধু ঝগড়া করতেই জানে না, সে একজন ভালো ধাত্রীও। ইতিমধ্যে পাঁচি চিৎকার করতে করতে মূর্ছিত হয়ে পড়ল। মায়ের প্রাণ আর থাকতে পারল না। বউদের ডেকে মেয়েকে দেখতে বলে সে তাড়াতাড়ি হিড়িম্বাকে ডাকতে বেরিয়ে পড়ল। হিড়িম্বা তখন তার বাড়ির কয়েকটা শশা হাতে নিয়ে বাবুদের বাড়ি বিক্রি করতে যাচ্ছিল। পথে গজালের মার সঙ্গে দেখা হতেই সে মুখটা কুঁচকে অন্যদিকে ফিরিয়ে নিলে, কিন্তু গজালের মার তা লক্ষ্য করবার মতো চোখ ছিল না। সে দৌড়ে গিয়ে হিড়িম্বার হাত দুটো ধরে বলল, ও নুলোর মা, আমায় মাফ কর ভাই, একটু দৌড়ে আয়, আমার বাঁচি যে আর বাঁচে না, আয় ভাই। এখন হিড়িম্বা কথা কয়টা ঠিক বুঝতে না পেরে একটু হতভম্ব হয়ে গেল। তারপর একটু জোর করে হাত ছাড়িয়ে নিয়ে বলল, এ কি ন্যাকামিলা? তুই কি আবার কাজিয়া করবি নাকি পাড়ার মাঝে পেয়ে? গজালের মা কেঁদে ফেলে বলল, না রে বোন, সত্যি বলছি, আল্লাহর দিব্যি, আমার পাঁচির কাল থেকে ব্যথা উঠেছে রে। ঝগড়া তোর গজালের মার সঙ্গে হয়েছে, পাঁচির মার সঙ্গে তো হয়নি। চল না বোন, চল চল। হিড়িম্বা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তা তোর পাঁচির ছেলে হবে বুঝি? তা মেয়েটা হাত থেকে কষ্ট পাচ্ছে, আমায় খবর পাঠাসনি কেন? হ্যাঁ,
আচ্ছা, যা হোক মা তুই বটে। আরে আমার হলে ধর্না দিয়ে পড়তাম গিয়ে। কই চ দেখি, চ চ। হিড়িম্বা যেতেই পাঁচি কেঁদে উঠল, ও মাসি গো, আমি আর বাঁচব না। হিড়িম্বা হেসে বলল, তোর ভয় কিরে মা? এই তো এখনই সোনার চাঁদ ছেলে কোলে পাবি রে, দাঁড়া। পাঁচি অনেকটা শান্ত হলো। ধাত্রী আসার সান্ত্বনায় তার অর্ধেক যন্ত্রণা কমিয়ে যেন দিল। একটু তদবির করতেই পাঁচির বেশ নাদুস নুদুস একটি পুত্র ভূমিষ্ঠ হলো। সকলে চেঁচিয়ে উঠল, হলো, ছেলে হয়েছিল, ছেলে হয়েছে। ওদের খুশি যেন আর ধরে না, ওরা যেন ঈদের চাঁদ দেখেছে। হিড়িম্বা মূর্ছিত প্রায় পাঁচির কোলে ছেলে তুলে দিয়ে বললে, এই নে মা, ছেলে কোলে কর, সব কষ্ট জুড়িয়ে যাবে, নে ধর। পাঁচি অঝোর নয়নে কাঁদতে লাগল। নবশিশুর ললাটে প্রথম চুম্বন পড়ল না কারুর, পড়ল দুঃখিনী মায়ের অশ্রু জল। গজালের মা হিড়িম্বার হাত ধরে বলল, দিদি আমায় মাফ কর, আমায় মাফ কর দিদি। হিড়িম্বার চোখ ছলছল করে উঠল। সে কিছু না বলে সস্নেহে খোকার কপালে পড়া তার মায়ের অশ্রু জলে রেখা মুছিয়ে দিলে। বাইরে তখন খ্রিস্টান ছেলেদের দেখা দেখি মুসলমান ছেলেরাও গাইছে, আমরা যিশুর গুণ গাই। তৃতীয় অধ্যায়। এইসব ব্যাপারে কাজে যেতে সেদিন প্যাকালের বেশ একটু দেরি হয়ে গেল। তারই জুড়িদার আরো জোনা ৩-৪ রাজমিস্ত্রি এসে তাকে ডাকাডাকি আরম্ভ করে দিলে। প্যাকালে না খেয়েই তার যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে এলো। সে জানত সকাল থেকে চালের হাঁড়িতে ইঁদুরদের দুর্ভিক্ষ নিবারণী সভা বসেছে। তাদের কিচিরমিচির বক্তৃতায় আর নেংটি ভলেন্টিয়ারদের ভুটোপুটির চোটে সারা রাত তার ঘুম হয়নি। কিন্তু চাল যদি বা ২-৪টে ধারধুর করে জোগাড় করা যেত, আজ আবার চুলোও নেই। কেননা সেই রান্নাঘরেই তো পাঁচির ছেলে হয়েছে। এখন ও ঘর নিকুতে প্রায় সন্ধে হয়ে যাবে। ঘরে তাদের চালের হাঁড়িগুলো যেমন ফুটো, চালও তেমনি সমান ফুটো। সেখানে বাসা বাঁধবার খড় না পেয়ে চড়াই পাখিগুলো অনেক দিন হলো উড়ে চলে গেছে। কিন্তু অর্থের চেয়েও বেশি টানাটানি ছিল তাদের জায়গার। যেটা উনুন শাল সেইটি ঢেঁকি শাল, আবার সেইটি রান্নাঘর, এবং সেইটি রাত্রে জোনা সাতেকের শোবার ঘর। তারই একপাশে দরবা বেঁধে গোটা ২০ মুরগি এবং ছাগলের ডাকবাংলো তৈরি করে দেওয়া হয়েছে। প্যাকালে না খেয়েই কাজে চলে গেল, তার মাও তা দেখলে। কিন্তু শুধু ওই দেখলে মাত্র, মনের কথা অন্তর্যামী জানেন। চোখে কিন্তু তার জল দেখা গেল না, বরং দেখা গেল সে তার মেয়ের আঁতুড় ঘরে ঢুকে তার খোকাকে কোলে নিয়ে দোলা দিতে দিতে কি সব ছড়া গান গাইতে লেগে গেছে। একটি ছোট্ট শিশু তার জোয়ান রোজগেরে ছেলেদের অকাল মৃত্যু ভুলিয়েছে। একটা দিনের জন্যেও সে তার দুঃখ ভুলেছে, তার অনাহারী ছেলের কথা ভুলেছে। প্যাকালে যেতে যেতে তার মার খুশি খুশি মুখ দেখলে, বোনের ছেলেকে নিয়ে গান শুনল, চোখ থেকে তার জল ভরে এলো। তাড়াতাড়ি কাঁধের গামছাটা নিয়ে চোখ দুটো মুছে সে হাসতে হাসতে বার হয়ে গেল। রাজমিস্ত্রির দলের মোনা প্যাকালের সুরকিলাল কোটটার পকেটে ফস করে হাত ঢুকিয়ে বলল,
লে ভাই, একটা সিগারেট বের কর, বড্ড দেরি হয়ে গেল আজ। শালা হয়তো এতক্ষণ দাঁত খিচুচ্ছে। প্যাকালে পথ চলতে চলতে বলল, ও গুড়ে বালিরে মনা, সিগারেট ফুরিয়ে গেছে। তারপর আল্লাহ রাখা তার কাঁচা খুলে কাছায় বাঁধা বিড়ির বান্ডিলটা সাবধানে বের করে বলল, এই নে, খাকি সিগারেট আছে, খাবি? কুড়চে বান্ডিল থেকে ফস করে একটি বিড়ি টেনে নিয়ে সাহেবদের মতো বাম ওষ্ঠ পার্শ্বে চেপে ধরে ঠোঁট চাপা স্বরে বলল, জিয়াসলাই আছে গিয়ে, জিয়াসলাই। গুয়ে তার নিমার ভেতর পকেট থেকে বারুদ ক্ষয়ে যাওয়া ছুরি মার্কা দেশলাইয়ের বাক্সটা বের করে কুড়চের হাতে দিয়ে বলল, দেখিস একটার বেশি যেন পড়াস নে, মাত্র 2.5টা কাঠি আছে। কুড়চে কাঠির ও খোলের দুরবস্থা দেখে সে বলল, তুই চালিয়ে দে ভাই, শেষে বলবি সারা একটা কাঠি নষ্ট করে ফেললো, দে দে। গুয়ের ওদিক দিয়ে মস্ত নাম, ঝড়ের মধ্যেও সে এমনই কায়দা করে দেশলাই ধরাতে পারে যে কাঠিটা শেষ হয়ে না পড়া পর্যন্ত নেভে না। দিয়াশলাইয়ের খোলার ঘষা বারুদে গুয়ের কৌশলের সঙ্গে আধখানা কাঠিটা নিয়ে একটা ছোট্ট টোকা মেরে জ্বালিয়ে ফেলেই দুহাতের তালু দিয়ে তার শিখাকে বাতাসের আক্রমণ হতে রক্ষা করে এমন করে কুড়চের মুখের সামনে ধরলে যে তা দেখবার জিনিস বটে। শেষ পর্যন্ত বিড়িটা যতক্ষণ না আঙুল পুড়িয়ে ফেলল, ততক্ষণ এমুক অমুক হয়ে ফিরতে লাগল। সঙ্গে সঙ্গে তাদের সর্দার মিস্ত্রির আর যার বাড়িতে কাজ করছে তার 14 পুরুষের আদ্যশ্রাদ্ধ হতে লাগল। ওমান কাতলিপাড়ার ভিতর দিয়েই তারা যাচ্ছিল। একটা বিশিষ্ট ঘরের সামনে গিয়েই প্যাঁকালে গান ধরে দিলে, কালো শশীরে বিরহ জ্বালায় মরি। তাকে কিন্তু বেশিক্ষণ বিরহ জ্বালায় মরতে হলো না। বাড়ির ভিতর থেকে কলসি কাঁখে একটি কালো কুলো গোলগাল মেয়ে বেরিয়ে এলো। মেয়েটি যেন একখানা 4 পয়সা দামের চৌকো পাউরুটি, কিন্তু মোটা সে একটু বেশি রকমের হলেও চোখে মুখে তার লাবণ্য ছিল অপরিমিত। চোখ দুটি যেন লাবণ্যের কালো জলে ক্রীড়ারত চটুল সফরী, সদাই ভেসে বেড়াচ্ছে। ভুরো জোড়া যেন গাংচিলের টানা, ওই সফরীর লোভে, চোখের লোভে উড়ে বেড়াচ্ছে। না বলা কথার আবেশে পাতলা ঠোঁট দুটি কাঁপছে কচি নিম পাতার মতো, আর নাকটি যেন মোহন বাঁশি। চিবুকের মাঝখানটিতে ন্যাসপাতির মতো ছোট্ট টোল, শ্রাবণ রাতের মেঘের মতো চুল, কিন্তু ওর মুখের এত লাবণ্যকে যেন বিদ্রুপ করছে ওর বাকি শরীরের স্থূল চৌকো গড়ন। মেয়েটি মধু ঘরামির। মধু আগে মুসলমান ছিল, এখন ওমান কাতলি হয়েছে। মেয়েটির নাম কুর্সি, বয়স 14-র কাছাকাছি। দেখে কিন্তু 16-17 বলে ভ্রম হয়, একটু বেশি বাড়ন্ত। সর্দার মিস্ত্রির মিষ্টির আলোচনাটা তখন এমনই জোরের সঙ্গে চলছিল দলের মধ্যে যে তারা দেখতেই পেলে না কখন কুর্সি তাদের কচার বেড়ার ধারে চোখ ভরা ইঙ্গিত নিয়ে এসে দাঁড়ালো এবং প্যাকালেও হঠাৎ পিছিয়ে পড়ল। কিন্তু কথা বলবার তারা সুযোগ পেলে না, কেননা পেছনে একটা গরুর গাড়ি আসছিল। প্যাকালে তা খেয়াল করেনি। গাড়ির গাড়োয়ান কিন্তু মেয়েটার গতিবিধি লক্ষ্য করছিল। কলা গাছের কাছে কলসি নিয়ে 7 জন্ম দাঁড়িয়ে থাকলেও যে জল পাওয়া যায় না এ কথা জানা, তাই গাড়োয়ানটা তার উৎসাহ থামিয়ে রাখতে পারল না। হঠাৎ সে গেয়ে উঠল,
ছোঁড়ার মাথায় বাবরি কাটা চুল, হায় ছুঁড়িরা মজাইলি কুল। এ তো গান নয়, ঋষভ চিৎকার। সে চিৎকারে ছোঁড়াছুঁড়ির প্রেম ততক্ষণে হৃদয় দেশ ত্যাগ করে বহু ঊর্ধ্বে উধাও হয়ে গেছে। প্যাকালে অকারণে পাশে রেতো কামারের দোকানে ঢুকে পড়ে। গাড়োয়ান যাতে শুনতে পায় এমনি চেঁচিয়েই বলল, এই, আমার বড়শিটা কখন দিবি? বলা বাহুল্য, কামারকে সে বড়শি করতে কোনোদিন দেয়নি। আর কুর্সি ওদিকে হঠাৎ কলসিটা নামিয়ে একটা কচার ডাল ভেঙে পাশের ছাগলটাকে অকারণে দুঘা কষিয়ে দিয়ে বলতে লাগলো, পোড়ার মুখী ছাগল রোজ রোজ এসে বেগুন গাছ খেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। এখানেও বেগুন গাছের উল্লেখটা একেবারেই অপ্রাসঙ্গিক। রসিক গাড়োয়ান গান গাওয়ার মাঝে ডাইনের বলদটার ল্যাজ ঠেসে মুচড়ে দিয়ে এবং বামের বলদটার তল পেটে বাম পাটার সাহায্যে বেশ করে কাতুকুতু দিয়ে জিহবা ও তালু সংযোগে জোরে দুটো টোকা মেরে শেষের কলিটাই ঘুরিয়ে ফিরিয়ে গাইতে লাগলো, ও ছুঁড়িরা মজাইল, হায় ছুঁড়িরা মজাইল কুল। এদিকে যন্ত্রণায় ও কাতুকুতুর ঠেলায় বলিবর্ত যুগল ঊর্ধ্বপুচ্ছ হয়ে ছুট দিল। প্যাকালে একবার হতাশ নয়নে ছাগল তাড়নারত কুর্সির দিকে তাকিয়ে দৌড়ে জুড়িদের সঙ্গ নিলে। তখনও গাড়ি ছুটছে, কিন্তু গাড়োয়ানের মুখ ফিরে গেছে পেছনের দিকে। গাড়ির ধুলোর ভয়ে দলের ওরা পাশ কাটিয়ে দাঁড়ালো। জনাব বলে উঠল, ওহ, শালার গলা তো নয়, যেন হাড়ল। ও শালা কে রে? ম্যাকালে কটুকণ্ঠে বলল, ওই শালা ন্যাড়া গয়লা গান করছে না তো, যেন হামলাচ্ছে। সকলে হেসে উঠল। হঠাৎ ওদেরই একজন চেঁচিয়ে উঠল, আরে খড়ক পাঁচে। অমনি সকলে সন্ত্রস্ত হয়ে উঠল। ওই যে ইঙ্গিত বাণী উচ্চারণ করলে তার গা টিপে আর একজন আস্তে জিজ্ঞাসা করলে, কোথায় রে? অদূরে সাইকেল রেখে এক ভদ্রলোক রাস্তার ধারে একটা অপকর্ম করতে বসে গেছিলেন। সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে প্যাকালে বলল, আরে ওই যে নীল চোঁয়ায়। ততক্ষণে ওই অপকর্মরত ভদ্রলোকটি দেখে ফেলেছিলেন এবং এরাও তাকে দেখতে পেয়েছিল। ওই ভদ্রলোকটির বাড়িতেই এরা রাজমিস্ত্রির কাজ করে। এদেশের রাজমিস্ত্রিদের অনেকগুলো কোড ওয়ার্ড আছে, সাংকেতিক বাণী আছে, যার মানে এরা ছাড়া অন্য কেউ বোঝে না। ওই খড়ক পাঁচে মানে বাবু বা সাহেব আসছে বা দেখছে, আর নীল চুমায় মানে ওই অপকর্মটির গূঢ় অর্থে। এরপরেই দলকে দল হঠাৎ এমন সব বিষয়ে আলোচনা জুড়ে দিলে যা শুনে তাদের অতি নিরীহ চিরদুঃখী জন মজুর ছাড়া কিছু ভাবা যায় না। আজ তাহলে এই পর্যন্ত। আবার পরবর্তী অংশ আপনারা পাবেন আগামী অডিওতে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।